মিঠি যে প্রেগনেন্ট নয়, ইউরিন টেস্ট করে জেনে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিঠিকে কমলিনী বলে, মিঠি মা, বাচ্চাটা যখন রাখবি ঠিক করেছিস, তাহলে নিজের শরীরটা ঠিক থাকতে হবে তো। কারণ তুই একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে জন্ম দিবি, সেটা যে অনেক বড় একটা পাওয়া। তাই তোকে নিজেও সুস্থ থাকতে হবে, আর একটা সুস্থ বাচ্চারও জন্ম দিতে হবে। এভাবে কান্নাকাটি করলে চলবে না মা। একদম ভেঙে পড়বি না। কারণ তুই যখন নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছিস, তুই যখন বুঝতে পেরেছিস বাচ্চাটাকে দুনিয়ার আলো দেখাবি, তাহলে তো তোকে সেইভাবেই থাকতে হবে। তখন মিঠি কাঁদতে থাকে। তখন কমলিনী বলে, নিজের শরীরটা খারাপ করিস না মা। নিজে ভালো থাকলেই না বাচ্চাটাও ভালো থাকবে। সেটা তো তোকেই দেখতে হবে। তখন মিঠি বলে, আমি জানি মা, তারপরেও আমার না খুব টেনশন হচ্ছে। জানো তো, আমার খুব কষ্ট হচ্ছে। আমার ভালো লাগছে না। এই সব কিছু এই সবকিছুর মধ্যে সবকিছু ঠিক থাকবে তো? বলো না। আমি পারবো তো সব ঠিকঠাক মতো করতে? কোনো কিছুই সমস্যা হবে না তো? তখন কমলিনী বলে, না রে মা, সেজন্য তো আমি আর তোর নতুন কাকু আছি। তোর নতুন কাকুই তো সবকিছু দেখে নিচ্ছে। তোকে এই নিয়ে ভাবতে হবে না। তখন নতুন বলে, হ্যাঁ মিঠিমা, আমরা আছি তো। তখনই সেখানে বর্ষা আসে। এসেই বলে, আসবো? তখন বর্ষাকে দেখে সবাই চুপ হয়ে যায়। তখন কমলিনী বলে, তুমি এখানে? তখন বর্ষা বলে, হ্যাঁ মামুনি, তোমাদের জন্য চা বানিয়েছি, কিন্তু তোমরা ঘুম থেকে উঠেছো কিনা সেটাই জানি না। তখন কমলিনী বলে, কেন উঠবো না? ঘুম থেকে উঠেছি তো। এই তো, আমরা তো অনেক আগে ঘুম থেকে উঠে গেছি। তাই না ওঠার তো কিছু নেই। তখন বর্ষা বলে, হ্যাঁ, সেজন্যই তো সবার জন্য চা করেছি। মিঠি, চা খাবে তো? না না, তুমি তো আবার খাবার দাবার খেতেই পাচ্ছ না। তোমার তো খেতেও ভালো লাগছে না। তখন মিঠি কিছুই বলে না। তারপরে বর্ষা বলে, হ্যাঁ, তোমার যে কি হয়ে গেল? এই যে বমি করছো, শরীরটাও তো ঠিক হচ্ছে না। তখন মিঠি বলে, মানে কি বলতে চাইছো? তখন বর্ষা বলে, না, এমনিতেই এমনিতেই বলছিলাম আর কি। তোমার এরকম অবস্থা হচ্ছে না, তুমি তো কিছু খেয়ে রাখতেই পারছো না। জানো তো, তোমার মনে হয় টক খেলে ভালো লাগবে। তখন মিঠি বলে, তোমাকে কে বলেছে যে আমার টক খেলে ভালো লাগবে? তখন বর্ষা বলে, না আসলে আমার বাড়ির পাশের একজনের না এরকমই এরকমই বমি হচ্ছিল, তারপরে শরীর খারাপ করতো। তখন তো আমার মাকে দেখেছিলাম যে তাকে একটা আচার বানিয়ে দিয়েছিল, আর তার না সেই আচারটা খেতেই ভালো লাগতো। তাই তোমাকে বললাম যে তোমারও আচারটা খেতেই ভালো লাগবে। তাই তোমাকে আচার করে দেবো, ঠিক আছে? তুমি তো খাবার দাবার কিচ্ছু খেতে পারছো না, সেই জন্যই বলছি। তখন মিঠি বর্ষার কথার মানে ধরে ফেলে, কিন্তু কিছু বলে না। তখন বর্ষা বলে, এ মা, আমি যে কি বলি না, আমি না আসলেই আমার কথার কোনো মানে নেই। উনি তো প্রেগনেন্ট ছিল, আর উনি তো বিবাহিত ছিল। আর তুমি তো আর প্রেগনেন্ট নও, তাই না? আমার না ভুল হয়ে গেছে মিঠি। তোমাকে ভুলে এসব কথাগুলো বলে ফেলেছি। আমার মাথায় না কিচ্ছু আসে না। আমি কখন যে কি বলি, কখন যে কি বলি না, কিচ্ছু বুঝতে পারি না। তখন মিঠি বলে, শোনো বর্ষাদি, হ্যাঁ, তুমি তো এই কথাগুলো বলবেই, তাই না? তুমি তো এই কথাগুলো নিয়ে থাকো। তুমি কি সরাসরি আমাকে কিছু বলতে চাও? আমার তো মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও, শুধুমাত্র বলতে পারছো না। তখন বর্ষা বলে, না না মিঠি, তোমাকে আমি কি বলতে চাইবো বলো তো? কিছু তো বলার নেই। তোমরা এখানে কথা বলছিলে, তার জন্য বলছিলাম। তা নতুন কাকু চা খাবেন না? তখন নতুন বলে, হ্যাঁ খাবো তো। আমরা একটু কথা বলে আসছি। মিঠির কোর্সের ব্যাপারেই আমরা কথা বলছি। তখন বর্ষা বলে, ও, কোর্স? তা কি কোর্স? তখন নতুন বলে, তুমি বুঝবে না। তখন বর্ষা বলে, আমি বুঝবো না? সেজন্য তো জিজ্ঞাসা করছি যে কি কোর্স আর কতদিন লাগবে। তখন নতুন বলে, এই ৫-৬ মাস লাগবে। তখন এই কথাতেই বর্ষা বলে, ও হ্যাঁ, ৫-৬ মাসে তো হয়ে যাবে। তখন মিঠি বলে, মানে কি হয়ে যাবে? তখন কমলিনী বলে, শোনো, ও কোর্সটা করতে যাবে, সেই জন্যই তোমার নতুন কাকু সবকিছু ঠিক করেছে। তখন বর্ষা বলে, হ্যাঁ বুঝতে পেরেছি তো, সবকিছু মিটে যাবে, আর কোনো ঝামেলাই রইবে না। তারপরেই বিয়েটা হয়ে যাবে, তাই না? বিয়ের পরে কোনো আর ঝামেলাই থাকবে না। তখন নতুন বলে, হ্যাঁ, বিয়ের আগে যদি কোর্সটা করে ফেলে, তাহলে আর বিয়ের পরে ওদের কোনো সমস্যা থাকবে না। না হলে বিয়ের পরে কোথাও তো যেতে নাও দিতে পারে, নিজেদের মতো করে নিজেরা সময়ও কাটাতে চাইতে পারে। সেজন্যই বিয়ের আগেই কোর্সটা শেষ করে ঝাড়া হাত পা হয়ে, তারপরেই পড়াশোনা সব শেষ করেই বিয়েটা হবে, সেটাই ভালো হলো। তখন বর্ষা বলে, হ্যাঁ, তাই তো, ঝামেলা বাড়ানোর আর কি দরকার? সব জঞ্জাট ঝেড়ে ফেলে তারপরে বিয়ে করুক। তখন তো কমলিনীও তাকিয়ে থাকে বর্ষার দিকে। তখন বর্ষা হাসে আর বলে, হ্যাঁ, আমি যে কি বলি না। তখন মিঠি বলে, শোনো বর্ষাদি, তুমি তো পড়াশুনো করনি। তুমি পড়াশোনা মানেটা কি বুঝবে, তাই না? যারা পড়াশুনো করে না, তাদের মাথায় আর সেই পড়াশোনার জ্ঞানটা কোথা থেকেই বা আসবে? আর তোমার মাথায় বা কোথা থেকে আসবে? আমিই না বুঝতে পারিনি। সেই জন্য
সেই জন্য হয়তোবা রাগ করে ফেলেছিলাম। কিন্তু আমার কি দোষ বলো? তোমার তোমার তোমারই সমস্যা। তুমি তো পড়াশোনা করোনি, তার জন্যই। এর থেকে বেশি কিছু তুমি কি করেই বা বুঝবে? তখন বর্ষা বলে, "শোনো মিঠি, তুমি আমাকে পড়াশোনা নিয়ে খোঁটা দিচ্ছ, তাই না? সেজন্য এই কথাগুলো বলছো। আমি জানি তোমার রাগ হচ্ছে, তাই তো? কিন্তু আমার না, বিশ্বাস করো, তোমার কথা শুনে কোনো রাগ হচ্ছে না। কারণ, কারণ আমি যা বলেছি ঠিকই তো বলেছি। আমি শুধু তোমাকে বলছিলাম যে তুমি পড়াশোনা শেষ করে বিয়েটা করতে চাও। কিন্তু এখন বিয়েটা হলে কত ভালো হতো, তাই না? এখন বিয়েটা হচ্ছে না। তার জন্যই তো আমার মন খারাপ। আর কিছুই না। বিশ্বাস করো। এমনিতে কথাগুলো বললাম। তারপরে সবাইকে নিয়ে বর্ষা নিচে খেতে চলে আসে। তারপরেই দেখা যাবে সন্ধ্যাবেলা মিঠিকে কমলিনী খাওয়াচ্ছে। তখন নতুন বলে, "কমলিনী, উপরে এসো। মিঠিমা, তুমিও এসো।" তখনই সবাই মিলে উপরে চলে যায়। ওইদিকে বর্ষা বলে, "সবাই মিলে উপরে চলে গেল। নিশ্চয়ই কোনো গোপন কথা বলবে। না, না, আমাকে তো গিয়ে শুনতেই হবে। আমাকে রেখে রেখে সব কথা বলা? কি ভেবেছে আমি শুনতে পাবো না? আমি তো শুনবই। আজকে সব কথা শুনে ছাড়বো।" এই বলে বর্ষা পিছু পিছু যায়। ওইদিকে নতুন গিয়ে কাগজপত্রগুলো বের করে। তখন কমলিনী বলে, "এখানে কি ইউরিন টেস্টের কাগজটা আছে?" তখন নতুন বলে, "না, ইউরিন টেস্টের কাগজটা এখনো দেয়নি। বলল কিছু একটা প্রবলেম পেয়েছে, কালকে দেবে।" তখন মিঠি বলে, "মানে? কালকে দেবে মানে? কি সমস্যা পেয়েছে?" তখনই বর্ষা লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকে। তখন কমলিনী বলে, "আর কি হবে? আমার মেয়ে তো আমার মতোই কপাল হবে। আর তো কিছু হবে না।" তখন মিঠিল বলে, "কাকিমা, তুমি এই কথা কেন বলছো? আমার তো সেটাই ভয় করছে যে সত্যিই কি মিঠির অন্য কোনো কিছু হলো নাকি, সেই জন্যই।" তখন কমলিনী বলে, "না, আর কি হবে? কপালের দোষ। সব কপালের দোষ।" তখন নতুন বলে, "আচ্ছা কমলিনী, তুমি তোমার সঙ্গে কেন মেয়েদের তুলনা করো বলো তো? আর তোমার কপালের সঙ্গে এসব কথা বলতে না করেছি না? কপালের কথা কেন বলো? এটা হলো মিঠির ডায়েট চার্ট। মিঠি কি খাবে না খাবে এখানে সবকিছু আছে। বুঝতে পেরেছো? মিঠির কাছে দেবো?" তখন কমলিনী বলে, "না, খাবার-দাবার তো আমিই খাওয়াবো। আমি বরং রেখে দিচ্ছি।" তখন নতুন বলে, "ঠিক আছে, আরেকটা সুখবর আছে। আমাদের বাড়িতে না একটা মেয়ে আসবে।" তখন কমলিনী বলে, "আরেকটা মেয়ে আসবে মানে? কে?" তখন নতুন বলে, "আমাদের ইনস্টিটিউটে নতুন এসেছে। সে আবার একটু পাগলের মতো। মাথায় মনে হয় সমস্যা আছে।" তখন মিঠিল বলে, "মাথায় সমস্যা আছে মানে?" তখন নতুন বলে, "হ্যাঁ, সে নাকি জাগতে, ঘুমোতে আমাকেই দেখছে। আমার জন্য তার কান্নাও পাচ্ছে। তারপরে আবার আমাকে ছাড়া নাকি কিছু ভাবতেও পারছে না। আমাকে শুধু সারাক্ষণ আমাকেই দেখছে।" তখন তো মিঠি এই কথাগুলো শুনে অবাক হয়। তখন কমলিনী বলে, "বাবা! এটা আবার কে গো? যে তোমাকেই দেখছে? কেন? তোমার আবার প্রেমে-টেমে পড়ে গেল না তো?" তখন নতুন বলে, "শোনো, সবসময় না এই কথাগুলো বলবে না। থাকে না অনেক সময়? অনেকেই তো এরকম থাকে যে যারা একজন টিচারকে এরকম ভাবে ভালোবাসে।" তখন মিঠিল বলে, "হ্যাঁ, এরকম স্টুডেন্ট না অনেক থাকে। তা নতুন কাকু, নাম কি মেয়েটার?" তখন নতুন বলে, "কেন? তুমি কি আবার ফোন করবে নাকি? কথা বলতে যাবে নাকি?" তখন মিঠিল বলে, "না, না, জিজ্ঞাসা করলাম।" তখন মিঠি বলে, "আচ্ছা, আমার থেকে আবার বেশি ভালোবাসবে না তো তোমাকে?" তখন নতুন এগিয়ে আসে আর বলে, "আমার পাগলি মেয়ে, তোর থেকে আমাকে বেশি ভালো কেউ বাসতে পারে? কোনদিনও না। তুই তো আমার একমাত্র মেয়ে।" ওইদিকে বর্ষা লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে আর মনে মনে বলে, "কি ব্যাপার? ওনারা কি নিয়ে কথা বলছে কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা, ফিসফিস করে কি যে বলছে কিছু তো শুনতেও পাচ্ছি না।" তখনই নতুন কমলিনীকে বলে, "আচ্ছা কমলিনী, তোমার কি হয়েছে?" তখন কমলিনী বলে, "না, না, আমি ভাবছি যে মেয়েটার বয়স কেমন? আর মেয়েটা দেখতে কেমন গো?" ওইদিকে বর্ষা মনে মনে বলে, "কি ব্যাপার নতুন কাকু, এটা আমার শাশুড়ি মায়ের হাতে কি কাগজ দিল? সম্পত্তি ভাগাভাগির কাগজ না তো? আলমারিতে রেখেছে তো। আলমারি থেকে আমাকে দেখতেই হবে। আমি না দেখলে কি হয়? দরকার হলে আলমারি ভেঙে দেখব। কারণ সম্পত্তিতে রুদ্রের ভাগ আছে নাকি সেটাও তো দেখতে হবে। বা কোনো টাকা পয়সার কিছু নাকি? তাহলে তো আমার ভাগ আমি ছাড়বই না। এখানে যাই থাকুক না কেন। এবার আমি এটা দিয়ে আমার কপাল চেঞ্জ করব। কারণ আমাকে অনেক জ্বালিয়েছে এরা। আমাকে তো এ বাড়িতে আনতেই চায়নি। এবার দেখো না আমি কি করি?" এই কথাগুলি ভাবতে থাকে বর্ষা। ওইদিকে নতুন কমলিনীকে বলে, "কি যে বলো না? মেয়েটা দেখতে কেমন? মেয়েটা মানুষের মতো দেখতে।" তখন মিঠিল বলে, "নতুন কাকু, তুমি কি যে বলো না?" ওইদিকে কমলিনী বলে, "মানুষ তো মানুষের মতোই দেখতে হবে। তাই তো তোমাকে জিজ্ঞাসা করলাম দেখতে কেমন?" তখন মিঠিল বলে, "শোনো নতুন কাকু, কেউ দেখতে ভালো, কেউ দেখতে খারাপ, চেহারারও তো একটা আর্ট আছে। সেটাই হয়তোবা কাকিমা জিজ্ঞাসা করেছে।" তখন নতুন বলে, "দেখো, আমি তো ওরকম ভাবে দেখিনি। মানুষ মানুষের মতো দেখতে। আর ও আমার মেয়ের বয়সী। এখানে এই কথাগুলো নিয়ে ভাবার কি আছে?" তখন কমলিনী বলে, "না, আমি এমনিতেই বলছিলাম আরকি। এমনিতেই জিজ্ঞাসা করলাম।" তখন মিঠি বলে, "আচ্ছা মিঠিলদি, চলো আমরা আবার নিচে যাই। নিচে না গেলে আরেকজন তো আবার নিচে আছে।
তারপরে সে ভাববে তাকে ছেড়েই আমরা সব কথা বলে বলে ফেলছি। তখন মিঠিল বলে, "হ্যাঁ, ঠিকই বলেছিস। চল আমরা নিচে যাই। নিচে গিয়ে বরং ওনার সঙ্গে থাকি।" ওইদিকে বর্ষা তাড়াতাড়ি করে নিচে নেমে চলে যায়। তারপরে দেখা যাবে কমলিনী। কমলিনী নতুনকে বলে, "আচ্ছা, আমি দেখতে কেমন?" তখন তো নতুন এই কথা শুনে অবাক হয়ে বলে, "কি বলছো তুমি কমলিনী?" তখন কমলিনী বলে, "হ্যাঁ, আমি দেখতে কেমন? আমি দেখতে ভালো নাকি আমি দেখতে খারাপ? বলো না?" তখন নতুন বলে, "দেখো, তুমি আমার কাছে সবথেকে শ্রেষ্ঠ সুন্দরী। সেটা যে যাই বলুক না কেন, যেই সামনে আসুক না কেন, আমি সবসময় তোমাকেই ভালোবাসি। আর সবার থেকে তুমিই আমার কাছে সবসময়ই সুন্দরী। সেটা আর যাই হোক না কেন, তুমি যেরকমই হও না কেন, তোমার থেকে সুন্দরী আমার জীবনে আর কেউ আসতে পারবে না। কেউ নেইও।" তখন কমলিনী বলে, "সত্যি কথা বলছো?" তখন নতুন বলে, "হ্যাঁ।" তখন কমলিনী বলে, "না, আমার তো মনে হচ্ছে অন্য কিছু। আচ্ছা, এই মেয়েটা এই মেয়েটা হঠাৎ করে তোমার জন্য এত পাগল হয়ে গেল কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না।" তখন নতুন বলে, "বাবা কমলিনী, তোমাকে তো আমি নতুন করে দেখছি।" এই বলে কমলিনীকে এসে জড়িয়ে ধরে। তখন কমলিনী বলে, "কি করছো? বাড়িতে মানুষ আছে তো?" তখন নতুন বলে, "এই কমলিনীকে তো আমি চিনি না। কমলিনী, তোমার মধ্যে কিন্তু আমি পরিবর্তন দেখছি। হঠাৎ করেই এত পরিবর্তন? কি ব্যাপার কি?" তখন কমলিনী বলে, "না, এমনিতেই বললাম আরকি। আসলে আমি আমি তোমার এই যে এত যত্ন করি, এত তোমাকে গাইডে রাখি, তুমি তুমি তো কখনো, কখনো বিরক্তও হতে পারো।" তখন নতুন বলে, "না ম্যাডাম, আমি কেন বিরক্ত হব? আমি তো তোমাকে সবথেকে বেশি ভালোবাসি। তোমার এই যে তোমার হাতেই থাকতেই তো আমার ভালো লাগে সবসময়।" তখন কমলিনী বলে, "তারপরেও আমার মাঝে, মাঝে মনে হয় জানো তো? যে এই যে তোমাকে আমি এত, এত ঝামেলায় রাখি সবসময়। তোমাকে এটা বলি, সেটা বলি। তুমি এত ঝামেলায় থাকো। কোনদিন না জানি আমাকে আমাকে ছেড়ে চলেই যাও। তুমি না হলে কিন্তু অন্য কেউ আমার সঙ্গে এইভাবে থাকতোই না। আমাকে রেখে চলেই যেত জানো তো? তাই না? আমার অবাক লাগে। আমার ভালোও লাগে না, ভয় লাগে।" তখন নতুন বলে, "তাই? তোমার ভয় লাগছে এখন? তোমার হঠাৎ করে? তোমার এই কথাগুলো মনে হলো? আরেকটা মেয়ে যে কিনা আমার মেয়ের বয়সী, তাকে নিয়ে তোমার ভয় করছে?" তখন কমলিনী বলে, "না, এমনিতেই বললাম আরকি। আমার না কেমন যেন লাগে।" তখন তখন কমলিনী চলে যেতে লাগলে নতুন বলে, "আচ্ছা, কি হলো তোমার বলো তো? কেন এসব কথাগুলো বলছো? তোমার তোমার ঝামেলা মানেই তো আমার ঝামেলা। আর তুমি আমার জীবনের শ্রেষ্ঠ। তুমি ছাড়া যে আমি কিচ্ছু ভাবতে পারি না। হ্যাঁ, মাঝে, মাঝে আমার অভিমান হয়। কারণ আমাদের তো এখনো কাল রাত্রিটাই ঘুচলো না। তাই না? তুমি তেমন করে আমার কাছে কোনোদিনও আসতে পারলে না। আমাদের সম্পর্কটা এখনো সহজ হলো না।" তখন কমলিনী বলে, "আসলে আমি না পারি না। জানো তো? অনেকবার চেষ্টা করেছি।" তখন নতুন বলে, "হ্যাঁ, জানি অনেকেই এই ব্যাপারটায় সবসময় সবকিছু পারে না। কিন্তু তারপরেও আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অন্য আর কিছুই ভাবতে পারি না কমলিনী, বিশ্বাস করো।" তখন কমলিনী বলে, "আসলে একটার পর একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায় না? তাই না? আমি ওরকম ভাবে আসতে পারছি না তোমার কাছে।" তখন নতুন বলে, "আমাদের দুজনের মধ্যেখানে যদি কাল রাতে নাও ঘুচে, তাও কিন্তু আমি সারা জীবন তোমাকে ভালোবাসি। আর সারা জীবন তোমাকে ভালোবাসবো। এই নিয়ে আমার মনে কোনো রকম কোনো দ্বন্দ্ব থাকবে না। আমি মানসিকভাবে, শারীরিকভাবে শুধুমাত্র তোমাকেই চাই কমলিনী। আর কাউকে না। কাউকে আমি ভাবতে পারি না। ওইসব জায়গায় কোনোদিনও আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারি না। আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। তোমার মনটাকে ভালোবাসি। আমি অন্য কিছুকে ভালোবাসি না। যে সেইজন্য আমি অন্য কাউকে চেয়ে নেব।" তখন কমলিনী বলে, "তারপরেও এই যে মিঠিকে নিয়ে কত দূরে চলে যেতে হবে। তোমার খেয়ালও রাখতে পারব না।" তখন নতুন বলে, "তাতে কি হয়েছে? আমি কি একা, একা কম থেকেছি বলো তো? তাছাড়া তুমি তো আসবে, যাবে। এটা নিয়ে এত মন খারাপ করার কি আছে কমলিনী? এখন যদি একটা সমস্যা হয় আমাদের ছেলেমেয়ের, সেটা নিয়ে আমাদের তো ভাবতে হবে।" তখন কমলিনী বলে, "তারপরেও আমার তো অভ্যাস হয়ে গেছে বলো। আমি তোমাকে ছাড়া একটুও থাকিনি। আর তোমার সেবা যত্ন করতে, করতে আমার একটা কেমন যেন অভ্যাস হয়ে গেছে। এখন আর আমি এগুলো মেনে নিতে পারছি না।" তখন নতুন বলে, "তুমি একদম চিন্তা করো না। আমি তো আছি। আমি সবসময়, সবসময় তোমার জন্যই আছি। অন্য কোথাও কোনোদিনও আমি যাব না। তুমি কেন বুঝতে পারো না এটা? বলো তো? স্বপ্নেও এটা ভাবতে পারি না।" তখন এই বলেই কমলিনীকে জড়িয়ে ধরে আর বলে, "তোমার সঙ্গে আমার যদি কাল রাতে নাও ঘুচে, তারপরেও আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। আমি সারা জীবন তোমাকে এইভাবে আঁকড়ে ধরে থাকতে চাই কমলিনী। তুমি যে আমার জীবনের সবকিছু। আমি সারা জীবন তোমাকেই ভালোবাসি আর তোমাকেই ভালোবেসে যাব। বুঝতে পেরেছো? তোমার জায়গাটা না কোনোদিনও, কোনোদিনও আমার জীবনে কেউ নিতে পারবে না। নিতে পারবে না। তুমি আমার সবকিছু। আমার মনের মধ্যে।
কেন জানো না? তোমার একটা টান সবসময় আমি ফিল করি। তোমার স্পর্শ ফিল করি। যেটা অন্য কোনো দিনও আমার মনে হয়নি। শুধুমাত্র তোমার জন্যই। তোমার জন্যই আমি এই টানটা ফিল করি। তখনই কমলিনী নতুনকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।